আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে আজ কোথায় চলে আসলাম? আজ চলে আসলাম আমাদের যে খামারি আড্ডা ও প্রশিক্ষণ কর্মশালাতে। তো এখানে আমরা কিসের জন্য আসলাম? এখানে আসলাম আমরা মনে করেন যে পূর্ণমিলন, আমাদের অনেক অভিজ্ঞ 40 বছর আগের যে খামারি ভাইরা আছে, ওই ভাইদের জন্যে আজকে এই জায়গায় আসা। তো এই জায়গার ঠিকানাটা হচ্ছে সিলেট সুবানীঘাট, আপনার কাবাবিয়া রেস্টুরেন্ট, ঠিক আছে? তো এইখানে আজ যে আমরা আড্ডাতে আসলাম, এই আড্ডাতে এসে আমরা কি করব, কি বুঝবো, কি জানবো, সব কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব। তবে এই আড্ডাটা শেয়ার করতে হইলে মনে করেন আমি আপনার এক পার্টে ভিডিওটা দিলে হবে না, ভিডিওটা দিতে হবে আমি 3টা পার্টে। যে আমাদের যে গেস্ট আছে, গেস্টেরদেরকে যে নিয়ে আমি ভিডিওটা করব, ওইটা আমি 3টা পার্টে দিব। এটা 3টা পর্ব আপনাদের সামনে যাবে, আপনারা বুঝবেন, দেখবেন, জানবেন। তারপরে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ওই কমেন্টের উত্তরগুলা রিপ্লাই আপনারা আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনারা আজ আমাদের সাথে থাকেন, দেখেন আমরা কি আড্ডা দিতেছি, আমাদের খামারি জগতে কি করতেছি না করতেছি সবকিছু আপনাদের। খামার বিষয়টা হচ্ছে একটা, আমার কাছে বাংলাদেশের যে সমস্ত শিল্প আছে এই সমস্ত শিল্পের মধ্যে এই ডেইরি সেক্টরটা মানে গরুর খামারের খাতটা আমার কাছে একটা মহাসমুদ্রের মতো মনে হয়। মহাসমুদ্রের মতো মনে হয় এই কারণে যে আপনারা জানেন আমাদের দেশে আমাদের দেশি জাতের মধ্যে উন্নত জাতের বীজ দিয়ে আমরা জাত উন্নয়ন করে তারপর হচ্ছে খামার পরিচালনা করতে হচ্ছে। কিন্তু আপনি যদি মুরগির খামারের কথা চিন্তা করেন, আপনি একটু আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। মুরগির খামার হচ্ছে ব্রিডার্স আছে, তারা এক ধরনের খামার করে, তারা হচ্ছে বাচ্চা উৎপাদনের জন্য খামার করে। এবং ব্রিডার্সদের আগে আরেকটা আছে গ্র্যান্ড প্যারেন্টস বলে এটাকে, ওরা হচ্ছে তৈরি করে গ্র্যান্ড প্যারেন্টস থেকে আপনার প্যারেন্টস তৈরি করে ওগুলো রেডি করে দেয়, মানে উন্নত জাতের বাচ্চা রেডি করে দিচ্ছে। এটা আমি আপনি আমরা যারা খামারে আছি তারা খামার করে মুরগিটা বিক্রি করে দিচ্ছি। আমরা কিন্তু তাদের জাত উন্নয়ন করা বা তাদের আমরা উন্নত জাতেরই পাচ্ছি, হ্যাঁ উন্নত জাতের পাচ্ছি। এগুলো লালন পালন করে আমরা কিছুদিনের মধ্যে, যদি ডিমের জন্য হয় তাহলে 18 মাস, যদি মাসের জন্য হয় তাহলে 30-35 দিন লালন পালন করার পরে আমরা বিক্রি করে দিচ্ছি। এগুলোর প্রজননের কোনো বিষয় নেই, জাত উন্নয়নের কোনো বিষয় নেই। আপনি খাবার দাবার দিয়ে এটা বিক্রি করে দেবেন, এটাই আপনার শেষ। কিন্তু খামারটা ভিন্ন জিনিস। খামারটা ভিন্ন জিনিস হচ্ছে যে আপনারা একটা দেশি গরুর মধ্যে বা কম উন্নত 1 বা 2 বার ক্রস হচ্ছে এরকম গাভীর মধ্যে আপনি ভালো জাতের বীজ দিয়ে যদি খামার উন্নয়ন করতে না পারেন, আপনি আপনার পক্ষে খামার দেওয়া সম্ভব না। আমি আমার কথা বলার সুযোগ হলে একটা বিষয় আমি কথা বলছি, সেটা হচ্ছে যে আমরা পিতা হিসাবে বা আমাদের বাবারা যারা ছিলেন, যদি তার সন্তান মানুষ না হয়, যদি সন্তান ভালো না হয়, সন্তান যদি কর্মক্ষম না হয়, তাহলে ওই পিতার ভবিষ্যৎ অন্ধকার। ওই পিতা কিন্তু ব্যর্থ। গরুর খামারের ক্ষেত্রে আপনার ঘরের বাচ্চাটা যদি ভালো না হয়, মায়ের চেটেও যদি ভালো না হয়, ভালো বাচ্চা না হলে, সে ভালো দুধ না দিলে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো না থাকে, তাহলে এই খামারও ব্যর্থ। মানে বাবা হিসেবে সন্তান মানুষ না হলে যেরকম ব্যর্থ, সন্তান ভালো সুসন্তান না হলে যেমন ব্যর্থ, আপনার গাভীর ক্ষেত্রেও গাভীর বাচ্চারা যদি ভালো বাচ্চা না হয়, সেক্ষেত্রে আপনি খামারি হিসেবে, গাভী তো ব্যর্থ না, আপনি খামারি হিসেবে ব্যর্থ। এবং আমি আপনাকে শতভাগ নিশ্চিত করে বলতে পারতেছি যে আপনি যদি ভালো জাতের বাচ্চা আপনার ঘরে তৈরি করতে না পারেন, তাহলে আপনি খামারি হিসেবে ব্যর্থ হবেন। আপনার যে পুঁজি আছে আপনি পুঁজি হারায় ঘরে বসে যাবেন এবং আপনি এটা খামার বিমুখ হয়ে যাবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের করণীয়টা হচ্ছে যে জাত উন্নয়ন করা। জাত উন্নয়নের মাধ্যমে ধরুন আমার যে গাভীটা 10 কেজি দুধ দিচ্ছে, সেই গাভীটার বাচ্চারা যাতে 15 কেজি 20 কেজি দুধ দেয়, এরকম পরিস্থিতি তৈরি করাটাই হচ্ছে আমাদের খামারিদের সফলতা। তো আমি খামারি হিসেবে আমি অনুসরণ করে হচ্ছে মুস্তাফিজুর রহমান ভুট্টো ভাইকে। তো ওনার খামার ভিজিট করতে যাই, ওনার সাথে কথা বলে আমি মুরগি পালি, আমার প্রায় 40-45 হাজার মুরগি আছে, আমার মাছের প্রজেক্ট আছে। আমার বাবা 92 সাল থেকে এগুলো করে, পারিবারিকভাবে আমরা আমি এর সাথে সংযুক্ত ছিলাম। কিন্তু আমি উনি রাস্তার পূর্ব পার পশ্চিম পার, কিন্তু আমার রাস্তার পূর্ব পারে একটা বাণিজ্যিক খামার হচ্ছে, সে দুধ মানে গরুর খামার করে লাভ করতেছে, এটা আমার জানা ছিল না। ওনার খামার ভিজিট করার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই, বাণিজ্যিকভাবে কি গরুর খামার করা সম্ভব? উনি আমার উত্তর দিলেন যে ভাই অবশ্যই সম্ভব, আমি এটা রুটি রোজগার হিসেবে নিচ্ছি, আমি এখান থেকে সংসার চালাচ্ছি। হ্যাঁ, তো আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে আমি যেহেতু ওনাকে অনুকরণ করে আমি মোটামুটি সফল একজন খামারি। আমার খামারের বর্তমানে গরু উৎপাদন 21 কেজির উপরে, প্রায় 22 কেজির কাছাকাছি গরু উৎপাদন। আমার 24টা গাভী বাচ্চা দিচ্ছে, দুধ দিচ্ছে, এর মধ্যে যার উৎপাদন হচ্ছে 500 কেজি প্রতিদিন। তো এটা সম্ভব অসম্ভব না, এই জন্য আপনাদেরকে লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে। আপনারা কি চান? লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক করতে পারেন, সেক্ষেত্রে আপনারাও এই জায়গাতে বুঝতে পারবেন। কারণ বড় বাজারে হচ্ছে যে আমাদের দেশে তো শতভাগ ফ্রিজিয়ানের বা উন্নত জাতের গাভী বা বকনা বাচ্চা আমরা পাচ্ছি না, যেটা নিয়ে এসে আমাদের খামার আমরা উন্নত করবো। সেক্ষেত্রে আমাদেরকে জাত উন্নয়ন করতে হবে। এই হচ্ছে জাত উন্নয়নের বিষয়। আর খামারের আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে
খাদ্য ব্যবস্থাপনা, তারপর হচ্ছে আপনার বাছুরের ব্যবস্থাপনা, গরুর জন্য আপনার গরুর আমাদের যেমন সাইকোলজি আছে, আমাদের যেমন মানুষ ভালো মন্দের ব্যাপার আছে, গরুরও সাইকোলজি আছে, গরুরও ভালো মন্দ সে বুঝতে পারে। আর গরুর হচ্ছে আপনার আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে তার কমফোর্ট, মানে তার কি আরামের ব্যবস্থা করা। হ্যাঁ, এই আরামের ব্যবস্থাগুলো করতে হবে। গরুকে আমরা যেমন গোসল না করলে আমাদের অস্বস্তি লাগে, আমরা প্রতিদিন গোসল করি, ফ্রেশ পানি দিয়ে গোসল করি, তো পচা পানি দিয়ে না, ভালো মতো গোসল করি, সাবান ব্যবহার করি, ফ্রেশ পানি খাই। গরুরও কিন্তু এরকম প্রয়োজন। আপনারা গরুর প্রতিদিন 2 থেকে 3 বার গোসল দেওয়ার ব্যবস্থা করবেন। উন্নত জাতের গরুগুলো যেগুলো হচ্ছে, এগুলো সমস্যা হচ্ছে, এগুলো গরম সহ্য করতে পারে না। তো গরম সহ্য করতে না পারলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে তার যাতে গরমটা না লাগে, এর জন্য তাদের ঘন ঘন গোসল দিতে হয়, দিনে 2-3 বার গোসল দিতে হয়। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে গরুর গোসল করে গরুরা যখন আপনি ঘরটা পরিষ্কার করে দেবেন, গরুগুলো সব শুয়ে আছে এবং আরামে জাবর করতেছে। আর ঘরটা আপনি যখন পরিষ্কার করবেন না, তারা গোসল দিবেন না, কেউ দাঁড়ায় আছে, কেউ শুয়ে আছে। হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর আরেকটা নিয়ম আপনার ইসের যে বিষয়, গরুর আরামের যে বিষয় হচ্ছে যে আমরা জায়গার সংকটের কারণে অথবা আমরা না বোঝার কারণে আমরা আমাদের ঘরগুলো নিচু করে করি, অথবা ঘরের চতুর্দিকে ওয়াল দিয়ে দিই। তো যে জিনিসটা দরকার, আমাদের দেশে তো আবহাওয়া অনেক খারাপ, আমাদের গরুগুলো হচ্ছে শীত প্রধান দেশের গরু। তো শীত প্রধান দেশের গরু হতে আমাদের দেশে আবহাওয়া তাদের জন্য উপযুক্ত না। কিন্তু এর জন্য কি আমরা খামার করবো না, বা এর জন্য কি আমরা খামার করতেছি না? আমরা তো খামার করতেছি। মানে আপনাদের সামনে আমি একটা নজির আছি, তারপর হচ্ছে ভুট্টু ভাই নজির আছে, এই আনোয়ার ভাই নজির আছে, এই মালিক ওমর ভাই নজির আছে। আপনারা চাইলে তাদের খামার ভিজিট করতে পারেন, দেখতে পারেন, আপনারাও পারবেন, আপনাদের পক্ষে সম্ভব। সেক্ষেত্রে ঘরটা আপনি বাঁশ দিয়ে ঘর করেন, কিন্তু ঘরের উচ্চতা একটু বেশি হবে, ঘরে যাতে আলো বাতাস পাস করতে পারে এই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। গরু যাতে সারাদিন ফ্রেশ পানি পায়, পরিষ্কার পানি। আপনি দেখবেন যে গরুরে যখন আপনি পরিষ্কার পানি দিবেন, পানিটা চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে গরু পানি খায় নিচ্ছে, কারণ এই পানিটা সে পছন্দ করে। ঠান্ডা গরমের দিনে যখন একটু ঠান্ডা পানি দিবেন, পাম্প থেকে পানি দিবেন, এই পানিটা সে খায় নেবে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, গরুর আরামের বিষয়টা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে গরুর খাদ্য ব্যবস্থাপনা। গরুর খাদ্য ব্যবস্থাপনাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার জিনিসটা খেয়াল রাখবেন, আমরা মানুষ হিসাবে আমরা খাবারের মধ্যে কিন্তু ভাত খাই, মাছ, গোশত, দুধ, ডিম এগুলা খাই, এবং ফলমূল খাই। হ্যাঁ, আমরা ভাতটা খাই হচ্ছে যে ভাত আমাদের শক্তি যোগায়, শক্তির উৎস। আর আমরা মাছ, গোশত, দুধ, ডিম যেটা খাচ্ছি, এটা হচ্ছে আমিষ। এটা হচ্ছে আমাদের শরীরের যে পেশিগুলো আছে, পেশি গঠনে সাহায্য করে, আমাদের শক্তি আমাদের মাংস উৎপাদনে সহযোগিতা করে, আমাদের শরীর ঠিক রাখে। আর আমরা যে ফলমূলগুলো খাচ্ছি, এই ফলমূল, শাকসবজি, এর কাজগুলো কি হচ্ছে, এরা হচ্ছে আঁশ। এরা আমাদের যে বিপাক ক্রিয়াটা, এই বিপাক ক্রিয়াটারে সে সহযোগিতা করতেছে, আমাদের যাতে নিয়মিত পায়খানা হয়, কোষ্ঠকাঠিন্য না হয়, হজমটা ঠিক মতো হয়, এই কাজগুলো করতেছে হচ্ছে আঁশ জাতীয় খাবার। হ্যাঁ, তো গরুরও একই জিনিস, একই রকম প্রক্রিয়া। তো গরুটা একটু জটিল প্রক্রিয়া, গরু ঘাস পছন্দ করে বেশি। তো বিষয়টা হচ্ছে যে আপনি যখন গরু দুধ উৎপাদন করতে চাইবেন বা গরুর মাংস উৎপাদন করবে, তখন তার জন্য কি লাগবে? দুধ উৎপাদনের জন্য দুধের মধ্যে প্রোটিন লাগে, হ্যাঁ, এনার্জি লাগে। আপনার মাংস উৎপাদনের জন্য মাংস, দুধ, টোটালটাই হচ্ছে প্রোটিন। আপনি যদি গরুরে প্রোটিন না দেন, আমিষ না দেন, তাহলে তার যে মোটা তাজাকরণ হবে না, আপনার সে কাঙ্ক্ষিত দুধ উৎপাদন করতে পারবে না। একটা গাভীর দুধ উৎপাদন, প্রতি লিটার দুধ উৎপাদন করার জন্য 90 গ্রাম প্রোটিন লাগে। আর প্রোটিন কোথেকে আসে? খাবারের তেলে। আপনারা গতানুগতিক ভাবে বা আমার বাপদাদারা যেভাবে করে গেছে, সেটা হচ্ছে আপনি ভাতের মার খাওয়াইবেন, খুদ খাওয়াইবেন, এই সমস্ত করে গরুরা খাবার দিবেন। আমাদের বাপদাদার আমলে যে গরুটা ছিল, সেই গরুটা দুধ দিত 4 কেজি 5 কেজি। তারে আপনি যে 2 কেজি 3 কেজি আপনি যে খাবার দিতেন, এই খাবার দিয়ে সে নিজের শরীরটাও ঠিক রাখতো। দুধ উৎপাদনের সাথে কিন্তু গরুর শরীর যে ঠিক রাখার বিষয়টা, যেমন আমাদের মা বোনদের ক্ষেত্রে কি হয়, যখন তাদের পেটে বাচ্চা আসে, তারা আমাদেরকে বলি যে, ডাক্তার বলে দেয় যে তুমি 1 মুঠ খাবার বেশি খাবা, 1 পিস মাছ বেশি খাবা। আবার যখন সে বাচ্চা প্রসব হয়, তার সন্তান দুধ উৎপাদনের জন্য তারা বলে দেওয়া হয় যে তোমার সন্তান যাতে দুধ পায়, এই জন্য তুমি একটু খাবার বেশি খাও। আর আমাদের দেশে আমরা কি করি? গরু বাচ্চা দেওয়ার পরে খাবার দেওয়া বন্ধ করে দিই। গরু বাচ্চা দেওয়ার আগে আমরা খাবার দেওয়া বন্ধ করে দিই। কিন্তু গরু বাচ্চা দেওয়ার আগে গরুর খাবার জোগাড় করতে হয় তার শরীর ঠিক রাখার জন্য, আবার হচ্ছে বাচ্চার খাবার জোগাড় করতে হয়। তো এই সময় আমরা ট্রেডিশনাল ওয়েতে যেটা করি, সেটা হচ্ছে গরুর খাবার কমাই দিই। কারণ আপনি বুঝেন যে আমরা নিজের পায়ে নিজেরা কুড়াল মারতেছি। তারপর গরুটা যখন বাচ্চা দিচ্ছে, বাচ্চা দেওয়ার পরে গরুটা পড়ে যাচ্ছে, ক্যালসিয়ামের শর্ট হচ্ছে, সে শক্তি পাচ্ছে না, সে উঠতে পারতেছে না। কারণ একটা গরুর উৎপাদন ক্ষমতা ছিল, সে দুধ দিতে পারতো 20 কেজি, কিন্তু আপনি যে ম্যানেজমেন্টটা, তারা খাবার দাবার ঠকাইলেন, খাবার দাবার দিলেন না, সে দুধ দিচ্ছে হচ্ছে 12 কেজি, 8 কেজি, 10 কেজি। হ্যাঁ, তো এই জিনিসগুলা, এগুলোকে আমরা ভ্রান্তির মধ্যে আছি। এই ভ্রান্তিগুলো আমাদেরকে দূর করতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা বাঙালিরা, বাংলাদেশিরা ভাত খেতে পছন্দ করি। ভাতের সাথে আলু খাই, ভাতের সাথে হচ্ছে আপনার কি খাই, এই কলা খাই। তো ভাত, আলু, কলা, আপনার তারপর হচ্ছে ভুট্টা বা আপনার গম, এগুলো তো একই জিনিস। এগুলো শক্তি যোগায়, কিন্তু প্রোটিন কোথা থেকে দেবেন তাহলে? এখন গরুর জন্য প্রোটিনের উৎস হচ্ছে
ডাল জাতীয় যত শস্য আছে, এই ডাল জাতীয় শস্যের মধ্যে মুসুরি, খেসারি, এগুলো হচ্ছে ছোলা, এগুলো হচ্ছে প্রোটিনের উৎস, আমিষের উৎস। তো আপনারা যখন খাবার তৈরি করবেন তখন খেয়াল রাখতে হবে এর মধ্যে কোন উপাদানটা আপনার প্রোটিন। যেমন সয়াবিন, নারকেলের খোল, তারপর হচ্ছে ডিডিজিএস, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রোটিনের উৎস। এই খাবারগুলো আপনাকে রাখতে হবে। তারপর ঘাস হচ্ছে তার আঁশ, মানে ফাইবারের উৎস, যেটা তার জাবর কাটবে। মানে আপনি যদি গরুকে ঘাস না দেন, শুধু দানাদার খাবার দেন, সে জাবর কাটবে না। জাবর না কাটলে গরুর পেটে এক ধরনের পোকা থাকে, দেখছেন সবাই। আমার এলাকাতে চাউটা বলে, ইংরেজিতে বলে মাইক্রোফ্লোরা। এখন এই জিনিসগুলো যত বাড়বে, এগুলো মারা যাওয়ার পরে গরুর শরীরে প্রোটিনের উৎস হিসাবে, জৈব প্রোটিন হিসাবে গরুর সাপোর্ট দেয়। আপনারা যখন পর্যাপ্ত ঘাস দিতে না পারবেন বা খড় দিতে না পারবেন, তখন এই মাইক্রোফ্লোরা মারা যাবে। হ্যাঁ, তো আপনাদের ঘাস দিতে হবে। এখন কথা হচ্ছে যে আমি তো ঘাস খাওয়াই না, ভুট্টো ভাই আছেন আমাদের এখানে, অনেক ঘাস খাওয়ান না। হ্যাঁ, এখন যে জিনিসটা আমি আপনাদের সামনে পরিষ্কার করতে যাচ্ছি, গরুর জাবর কাটার জন্য, গরু যাতে জাবর কাটে এই জন্য আপনি দানাদার খাবার দেবেন তাকে। কিন্তু গরুর জাবর কাটাটা নিশ্চিত করার জন্য, গরুর জাবর কাটার সাথে যে আপনার ইয়েটা যায়, এই যে রসটা যায়, এই রসটা গরুর হজম ক্রিয়া সাহায্য করে এবং মাইক্রোফ্লোরার বৃদ্ধিতে সহযোগিতা করে। তো এই গরুর জাবর কাটার জন্য আমাদেরকে, আপনি ঘাস দিতে না পারলে যদি দিনে মোটামুটি 3 কেজি খড় দেন, আপনি হয়তো 200, 250 বা 500 গ্রাম দুধ কম পাবেন, কিন্তু আপনার গরু ভালো থাকবে, গরু পর্যাপ্ত জাবর কাটবে, গরুর পেটে গ্যাস হবে না। আপনি 20 কেজি 30 কেজি ঘাস দিয়েও দেখবেন যে গরু গ্যাস হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি 3 কেজি খ্যাট দেন, গরুর খড় দেন, খড় দিলে দেখবেন যে গরু জাবর কাটতেছে ঠিকঠাক মতো, গ্যাস ট্যাস হচ্ছে না। এর জলজন্ত প্রমাণ হচ্ছে আমি আমার ঘাস দিতাম, কিন্তু ঘাস পর্যাপ্ত না হওয়ার কারণে আমার গরুর গ্যাস হয়ে যেত। তো আমি নেদারল্যান্ডের এক ডাক্তার, এক ভদ্র মহিলা, ওনার সাথে কথা বলার পরে উনি আমাকে বললো যে আপনি যদি ঘাস নাই দিতে পারেন, তাহলে আপনি খড়ের সাপ্লাই বাড়ায় দেন। মোটামুটি 1 কেজি খড় সমান 10 কেজি ঘাসের ড্রাই ম্যাটার আর কি, শুকনো উপাদান, যেটা 10 কেজি ঘাসের সমান। তো আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি 3 কেজি করে খড় খাওয়াবো। তো আমি 3 কেজি করে খড় দেওয়ার পরে যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে যে আমার গরুর পেটের গ্যাসের সমস্যা একদম নাই। আমি চাপাবাজি করতেছি না, উনিও খড় খায়, উনি তার সাক্ষী। হ্যাঁ, তো আপনারা যদি ঘাস দিতে না পারেন, আপনাদের এমনটা চিন্তা করার দরকার নেই যে আমি খামারি করতে পারবো না, আমার জন্য ঘাস নাই। আপনারা যদি ঘাস দিতে খরচ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি খড় দিয়ে গরু লালন পালন করতে পারেন, সাথে দানাদার খাবার দিবেন। এবং দানাদার খাবার, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমি তো বললাম যে গমের ভুসি। হ্যাঁ, আপনারা অযথাই অতিমাত্রায় গমের ভুসি ব্যবহার করেন, অনেক দাম। গমের ভুসির মধ্যে 8 থেকে 12% প্রোটিন পাবেন যদি ভালো গমের ভুসি হয়, যদি ভিজা না হয়। আর আপনার 1 কেজি মুসুরির যে ভুসি, খেসারির ভুসিতে ভেজাল। আমি আপনাদেরকে সাজেস্ট করবো না খেসারির ভুসি। আমি কিন্তু বলতেছি ভাই, আমি মানে মাতবাড়ি ফলাইতেছি না, আমি আমার অভিজ্ঞতা করে বলতেছি। সেটা হচ্ছে যে মুসুরি ভুসিটা তুলনামূলকভাবে সস্তা, খেসারির ভুসির চেয়ে অনেক সস্তা। তো সেক্ষেত্রে যদি আপনারা খেসারির ভুসিটা দেন, খেসারির ভুসি দিলে খেসারির ভুসিতে প্রোটিন 13 থেকে 15% পর্যন্ত প্রোটিন পাওয়া যায় মুসুরের ভুসিতে। আপনার খেসারির ভুসিতেও মাত্রাটা একই রকম, হয়তো একটু কম বেশি হবে। তো আপনাদের জন্য যদি খেসারির ভুসিটা অ্যাভেলেবেল হয়, আপনারা খেসারির ভুসিটা ব্যবহার করেন। গমের ভুসিটা আপনারা কম ব্যবহার করেন। গমের ভুসি আর ভুট্টা ব্যবহার করার মধ্যে তেমন কোনো তফাৎ নেই। ভুট্টাতে আপনি 8% প্রোটিন পাবেন, 6 থেকে 8% প্রোটিন পাবেন। হ্যাঁ, আর গমের ভুসি থেকে 8 থেকে 12% প্রোটিন পাবেন। তো সেক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন। আপনারা কুড়া ব্যবহার করেন, কুড়াটা ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। একটা ভালো কুড়া, আমরা যে কুড়াটা ব্যবহার করি, এই কুড়াটাতে 6 থেকে 8% পর্যন্ত প্রোটিন পাই আমরা। তো আপনি যে এগুলা ল্যাব টেস্ট করার সুযোগ আছে। সবকিছু মিলে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে আপনার খাবার, আপনি যে টোটাল খাবারটা তৈরি করছেন, এই ভাই আমি একটু মনোযোগ দেন ভাই, আমি তারপর গল্প করেন। আপনি যে খাবারটা তৈরি করতেছেন, আপনাকে চেষ্টা করতে হবে 1 কেজি খাবারের মধ্যে যাতে কমপক্ষে 170 গ্রাম থেকে 210 গ্রাম পর্যন্ত প্রোটিন থাকে। যেমন সয়াবিন একটা ভালো উৎস আপনার প্রোটিনের, কিন্তু ব্যয় অনেক বেশি। এর বিকল্প হিসাবে আমরা এখন ডিডিজিএস পাচ্ছি। ডিডিজিএসটা আপনি ব্যবহার করতে পারেন, খরচ কমে আসবে। আপনাকে 2টা জিনিস খেয়াল করতে হবে, একটা হচ্ছে যে আপনার খাবারের মান ভালো করতে হবে, আর একটা হচ্ছে খাবারের দাম যাতে আপনার নাগালের মধ্যে থাকে, সাধ্যের মধ্যে থেকে একটু কম হয়। কারণ আপনি অনেক দামে খাবার তৈরি করতে পারবেন, কিন্তু খাবার তৈরি করলে সেটা তো আপনার জন্য লাভজনক হবে না। যার জন্য আপনার চেষ্টা থাকবে হচ্ছে যে আপনি কম দামে ভালো খাবার, মানে কমপক্ষে 17 আপনার এনার্জি, যেটা আমি বললাম যে কি বলে শক্তি, যেটা কার্বোহাইড্রেট, এটা আপনি সবকিছুতেই আছে। এটা নিয়ে আপনার এনার্জি নিয়ে খুব বেশি মাথা ব্যথার দরকার নেই, কারণ আপনি ভুট্টাতে হিউজ এনার্জি পাবেন। 1 কেজি ভুট্টাতে 3000 থেকে 3200 কিলো ক্যালোরি পর্যন্ত এনার্জি থাকে। তো এনার্জি সোর্স আছে, আপনি প্রোটিনের সোর্সগুলা আপনার কাছে যেটা সহজলভ্য, সবচেয়ে সস্তা, এই জিনিসটা ঠিক করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন খাবারটা দিবেন, হ্যাঁ, খাবারের সাথে আপনি, যেমন আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে গরু সাধারণত 25 থেকে 35% হজম করতে পারে স্বাভাবিকভাবে, কিন্তু আপনি যদি এটাতে খাবারের সোডা ব্যবহার করেন, খাবার সোডা ব্যবহার করলে এটা হজম ক্রিয়াটা আরো বেড়ে যাবে। হ্যাঁ, এটা হয়তো 45 থেকে 50%-এর মধ্যে চলে যাবে। তো আপনারা চেষ্টা করুন ভালো মানের খাবার সোডা
80 থেকে 100 গ্রাম খাবার সোডা প্রতিদিন যাতে একটা গরু পায়, এইভাবে এটা নিশ্চিত করলে আপনার গ্যাসের সমস্যা বা খাবার হজম হওয়ার যে প্রক্রিয়াটা এটা আপনার সমাধান হয়ে যাবে। আর আপনারা যারা এনজাইম বা ডিবি ভিটামিন ব্যবহার করেন, আলটিমেটলি আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা দেখছি, এই গরুর এনজাইম আর মানুষের এনজাইম এক না। হ্যাঁ, এবং গরুর জন্য এখন পর্যন্ত পৃথিবীতে কোনো এনজাইম আবিষ্কারই হয়নি, কিন্তু আমাদের দেশে ওষুধ কোম্পানির লোকজনগুলা তারা বলে ওই মুরগির এনজাইমটা বলতেছে গরুর এনজাইম হিসেবে ব্যবহার করার জন্য। তো আমার পরামর্শ থাকবে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আপনাদের অর্থের অপচয় হচ্ছে, আমার অর্থের অপচয় হচ্ছে, যাতে এই সমস্ত এনজাইম ব্যবহার করে অর্থের অপচয় না হয়। আর যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি যখন তার খাবার দিবেন, খাবার দেওয়ার ক্ষেত্রে গড় খাবার দেওয়া যাবে না। গড় খাবার বলতে আমি মনে হয় বুঝাইতে পারিনি, মানে ধরেন একটা গরুরে যদি ষাঁড় গরুরে খাবার দেন, তাহলে তার বডির যে ওয়েট আছে, তার যে মোট ওজন আছে নারী বডি সহ, এই ওজনের উপর ভিত্তি করে খাবার দিতে হবে। আপনার যে গরুটা বেশি দুধ দেয় এই গরুটাকে বেশি দুধ খাবার দিতে হবে, যে গরুটা কম দুধ দেয় এই গরুটা কম খাবার দিতে হবে, আবার যে গরুটা দুধ দেওয়া বন্ধ করে দিছে তার আরেকটু খাবার কম দিতে হবে। তো যদি আমি আপনার যে জিনিসটা বললাম যে 170 গ্রাম থেকে 210 গ্রাম প্রোটিন যদি থাকে আপনার 1 কেজি খাবারে, সেক্ষেত্রে আপনি 1.5 কেজি যদি খাবার দেন, 1 কেজি দুধের জন্য 1.5 কেজি খাবার, বা 100 কেজি বডি ওয়েটের জন্য 1.5 থেকে 2 কেজি খাবার যদি দেন, আপনার গরুগুলোর স্বাস্থ্য ভালো থাকবে। এবং গরুর স্বাস্থ্য ভালো থাকলে সে সময় মতো হিটে আসবে, বাচ্চা ধরবে, তার মধ্যে চাঞ্চল্য থাকবে। আর আপনার যে দুধ দেওয়ার যে ক্যাপাসিটিটা, তার যে সক্ষমতাটা, এই সক্ষমতা তার যে সর্বোচ্চ সক্ষমতা আছে এটা সে নিশ্চিত করবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা চারিতে 4টা-5টা গরুর একসাথে খাবার দিবেন না। একটা স্কেল কিনে নেবেন, একটা হিসাব করে নেবেন যে আপনার 20 কেজি দুধের গরুটার জন্য কতটুকু খাবার লাগে, হ্যাঁ, আপনার 10 কেজি দুধের গরুর জন্য কতটুকু খাবার লাগে। এই হিসাব করে যদি আপনি খাবার দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার খামারের ব্যয় অনেকটা কমে গেছে। এটা আপনার খামারের ব্যয় সংকোচনের জন্য আমি যে পদ্ধতিটা বললাম যে প্রত্যেকটা গরুর দুধ উৎপাদন, তার বডি ওয়েট, এটা হিসাব করে খাবার দিতে হবে। যদি খাবার দিতে পারেন, আলাদা আলাদা খাবার দিতে পারেন, তাহলে আপনার ব্যয় অনেক কমে যাবে। আর আপনারা কি অনেকগুলো গরুর একসাথে খাবার দেন না আলাদা আলাদা খাবার দেন প্রত্যেকটা, কি করেন? আচ্ছা, যদি আলাদা আলাদা খাবার দেন এটা হচ্ছে খুবই ভালো, কারণ হচ্ছে গরুর রুচি তো একরকম থাকে না। 2টা গরু একসাথে খাবার দিলে একজনের খাবার রুচি ভালো থাকে, আরেকজনের কম থাকে। তো একজনের বেশি খায়, যার কম দরকার সে বেশি খায়, যার বেশি দরকার সে কম খায়। তো সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা খাবার দেন, এটা অনেক ভালো জিনিস। কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে তার দুধ উৎপাদন এবং হচ্ছে তার শরীরের যে আকৃতি অনুযায়ী এবং তার বয়সের একটা ইম্পর্টেন্ট বিষয়, বয়স বিবেচনায় রেখে তাকে খাবার দিতে হবে। এবং এই তো আমি বললাম দুধ উৎপাদনের খাবারের কথা। এখন দুধ উৎপাদনের বাইরেও একটা গরুর তার জীবন ধারণের জন্য, মানে তার যে ধরেন বেঁচে থাকার জন্য, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এক্সট্রা কিছু খাবার দিতে হয়। এই খাবারটা হচ্ছে আপনার আমরা 1 থেকে 1.5 কেজি করে, মানে 100 কেজির জন্য 1 থেকে 1.5 কেজি করে খাবার রিকমেন্ড করি, ইউজ করি। আপনারা এইভাবে ব্যবহার করে, আপনারা যদি আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো, আপনার গরু হচ্ছে আপনার ল্যাব, আপনার গবেষণাগার। আপনি আপনার গরুতে এই জিনিসগুলো প্রয়োগ করে দেখেন, একটা গরুতে বা 2টা গরুতে দেখেন যে আমি যে ফর্মুলাটা বললাম এই ফর্মুলা ইউজ করার পরে আপনার কি সুবিধা হয়। যদি সুবিধা না হয় তাহলে আপনার যেভাবে সুবিধা হচ্ছে চলে যাবেন। ঠিক আছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু অনেক সময় হয়ে গেছে। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনার যে হেফার গুলা, মানে বকন বাচ্চাগুলা, এই বকন বাচ্চাগুলাকে আপনি যদি সঠিক ভালোভাবে পরিচর্যা করতে পারেন, এই বকন বাচ্চাগুলো কিন্তু 10 থেকে 14 মাসের মধ্যে হিটে নিয়ে আসা সম্ভব। কিন্তু যদি তাদের পুষ্টিকর খাবার না দেন, তারা খাবারে ঠকান, এই বাচ্চাগুলো হিটে আসবে 12 থেকে 24 মাসের মধ্যে, বা 18 থেকে 24 মাসের মধ্যে হিটে আসবে। তো একটা বাচ্চা যদি আপনার অতিরিক্ত 6 মাস আপনার ঘাড়ের উপর বসে খায়, তাহলে এটা আপনার জন্য লস। অথচ তারা একটু ভালো খাবার দাবার দিয়ে তার স্বাস্থ্য ঠিক রাখা, যদি তার ওজন বাড়ায়, আপনি ধরেন একটা গরু মোটামুটি 250 কেজি ওজন হয়ে গেলে সে হিটে চলে আসে। তো এই ওজনটা যদি আপনি ধরেন 12 মাসের মধ্যে নিয়ে আসতে পারেন, 12 মাসের মধ্যে নিয়ে আসতে পারলে অতিরিক্ত যে আপনার 8 মাস তাদের খাওয়াইতেন, ওই বোঝাটা কিন্তু আপনার ঘাড়ে থাকলো না। হ্যাঁ, আপনি একদিকে মনে করতেছেন যে লস, কিন্তু অন্যদিকে যদি হিসাব করেন গরুটা যখন আগে হিটে আসবে, এটা আপনার জন্য লাভ। হ্যাঁ, তো এই জিনিসগুলো সবাই মাথায় রাখবেন, মাথায় রেখে খামার করবেন। আর প্রয়োজনে আপনার এলাকাতে তো অনেক ভালো ভালো খামারি আছে, তো সবার সাথে যোগাযোগ রাখবেন, সবার সাথে কথা বলবেন, প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নের উত্তর দেবো আর কি। কেউ কি কোনো প্রশ্ন করতে চান? কারো কোনো প্রশ্ন নাই, কিছু জানার আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি সিলেট ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমার এই কথা ধৈর্য ধরে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।